বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তো বাংলাদেশের যে স্বাধীনতা সংগ্রাম তাতে নেতৃত্ব দিয়েছেন। তো মুক্তিযুদ্ধকে তারা ঢাল হিসেবে ব্যবহার করেছে। গণভোটে যদি হা জয়যুক্ত হয়, তাহলে সেই বিষয়গুলোতে আর কোন দলের কোন কিছু করার থাকবে না এবং সেই বিষয়গুলোকে আসলে বাস্তবায়ন করতে হবে। ডয়চে ভেলের বন কার্যালয় থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরাফাতুল ইসলাম। প্রিয় দর্শক, আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন আখতার হোসেন। তিনি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রনেতাদের দল জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব তিনি। জনাব আখতার হোসেন, ডয়চে ভেলে থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকেও স্বাগত। ডয়েচে ভেলেকেও অভিনন্দন জানাই। সাথে যারা দর্শক মন্ডলী আছেন, বাংলাদেশের নাগরিকরা দেশে এবং বিদেশে আপনাদের সকলকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতেই আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো যে আপনাদের দলের একজন নেত্রী মনিরা শারমিন তার সংরক্ষিত নারী আসনে তার যে মনোনয়ন, সেই মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। তো এই বিষয়টি কি আপনারা জানতেন না যে তার মনোনয়ন বাতিল হওয়ার একটা আশঙ্কা রয়েছে? এটা আইনগত টেকনিক্যালিটিস এর প্রশ্ন এবং আ সেই টেকনিক্যালিটিস এর পক্ষে এবং বিপক্ষে নানা ধরনের যুক্তি রয়েছে। এই কারণে এটা শতভাগ নিশ্চয়তার সাথে সেটা আ বলার সুযোগটা এখনো পর্যন্ত আইনগত জায়গা থেকে নেই। কিন্তু যেটা বলা হচ্ছে যে এই মনিরা শারমিনের বিশেষ করে তার যে মনোনয়ন বাতিল হতে পারে সেটা গত জাতীয় নির্বাচনের আগে থেকেই আসলে এটা আলোচনায় ছিল। বিশেষ করে তার যে কৃষি ব্যাংকের চাকুরি ছাড়ার পরের যে সময়সীমা, সেই সময়সীমা ৩ বছর হতে হবে এরকম একটা নিয়ম রয়েছে। যদিও মনিরা শারমিন বলেছেন যে তিনি আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে দেখেছেন যে এইটা সমস্যা হওয়ার কথা না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন এই সমস্যাটা হচ্ছে। তো এইরকম যে একটা ঝুঁকি, এই ঝুঁকিটা কি আপনারা জেনে বুঝেই নিয়েছেন? আসলে আ জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা আমাদের যে প্রার্থী আছেন মনিরা শারমিন, আমরা তার সাথেও কথা বলেছি। আমরা আমাদের ফোরামে কথা বলেছি এবং নানা লয়ারদের সাথেও আমরা কথা বলেছি। ভোটের উপরে যে বিষয়টি যে এটি এনসিপির যে ৬ জন এমপি আমরা আছি, তাদের থেকে বরাদ্দ হওয়া যে সংরক্ষিত আসন, সে আসনের জন্য আমরা তাকে প্রথমত নমিনেট করি এবং তিনি আ কৃষি ব্যাংকে ছিলেন। সেখানে প্রবেশনারি আকারেই তিনি দীর্ঘ সময় ধরে তিনি কাজ করেছেন। দীর্ঘ সময়টাও আসলে আ ১-১.৫ বছরের মতো একটা সময়কাল আরকি। এবং সেক্ষেত্রে এই যে আইনটি করা হয়েছিল, সে আইনটার যে প্রেক্ষাপট, সে প্রেক্ষাপটে আছে যে বাংলাদেশে যারা সরকারি চাকরিতে থাকেন, বড়, বড় পদগুলোতে থাকেন আরকি। তারা সাধারণত তাদের যে সরকারি চাকরিতে থাকার কারণে যে একটা পাওয়ার তারা গেইন করেন, সেটা থেকেই তারা হঠাৎই রাজনীতিতে তারা শিফট করেন বা নির্বাচনে তারা অংশগ্রহণ করেন। সেই জায়গাটাতে একটা বাঁধ তৈরি করার জন্যই কিন্তু এই আইনটি করা হয়েছিল। সে আইনের মধ্যে যে আ যুক্তিগুলো আছে, সে যুক্তিতে এই যে আ যারা একেবারে অধস্তন কর্মকর্তা যারা থাকেন আরকি, তাদের জন্য এই আইনটা কতটুকু প্রযোজ্য হতে পারে বা না পারে, সেই বিষয়গুলো নিয়ে এক ধরনের আইনি জটিলতার জায়গা ছিল। সে কারণেই আমরা মনিরা শারমিনের যে ফর্ম আছে সেটা আমরা সাবমিট করেছি যেটা একটা আইনি কোয়েশ্চেন এর ব্যাপার আছে। সেটাকে আসলে শতভাগ নিশ্চয়তার আগে থেকেই বলার কোন সুযোগ সে জায়গাটাতে ছিল না এবং আমাদের আরো একজন প্রার্থী আছেন। এটা খুবই ইন্টারেস্টিং যে আপনি যেটা বললেন যে যেমন নুসরাত তাবাসসুমের ক্ষেত্রে বলা হয়েছে তিনি নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর তার মনোনয়ন নিয়ে গিয়েছেন ফলে সেটাও গ্রহণ করা হয়নি। তো এই জায়গাটাতে আমি একটু জানতে চাই বিশেষ করে মানে অনেকের মধ্যে এই প্রশ্নটা আছে যে আ যদি কোনো কারণে তারা মনোনয়ন না পান শেষ পর্যন্ত বাতিল হয় সেক্ষেত্রে এই যে আসনটি যেটি এনসিপি পেয়েছে এই আসনটি কি হবে? মানে সেক্ষেত্রে এটি কি আবার বিএনপি নিয়ে নেবে বা আসলে তারপরের প্রক্রিয়াটা কি? আসলে সংরক্ষিত নারী আসনের জন্য যে আইনটি আছে, সে আইনের ২৭ নম্বর ধারার মধ্যে বলা আছে যে যদি কোন কারণে আসনটি শূন্য হয়ে যায়, তাহলে যে আ সদস্যরা বা যে দলের পক্ষ থেকে সে আসনটি ছিল, তাদের কাছেই সেটা আবার রিশিডিউল হয়ে যাওয়ার কথা আছে। কিন্তু এই আইনের দূরবর্তী কিছু ব্যাখ্যা যেটা আ অনেকেই প্রদান করছেন যে এটা ৩০০ জনের মধ্যে ওপেন হয়ে যেতে পারে। এই ধরনের কথা অনেকে বলছেন। কিন্তু বাস্তবতা হলো যে আ আমাদের মনিরা শারমিন তিনি একটা আইনি লড়াইয়ের মধ্যে আছেন। আমাদের নুসরাত তাবাসসুম তিনি মাত্র ১৯ মিনিট বিলম্বে তিনি এই নমিনেশন ফর্মটি তিনি জমা করেছেন এবং আপনারা জানেন যে ঢাকা শহর একটা জ্যামের শহর। এখানে সঠিক সময়ে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়াটা সম্ভবপর হয়ে ওঠে না। যদিও আ নির্বাচন কমিশন তারা অ্যা একটা বাতিল করেছে এবং একটার ক্ষেত্রে তারা এটাকে আ তাদের যে টাইম বারের কথা বলছেন যে ১৯ মিনিট বিলম্বে জমা দেওয়ার কারণে। সে কারণে তারা এটাকে বিবেচনার আওতায় তারা নিয়ে আসেন নাই। আমরা আশা করি যে আমরা যখন হায়ার কোর্টে যাব, হায়ার কোর্টে যাওয়ার পরে হায়ার কোর্ট এই বিষয়গুলোতে তাদের মতামতগুলো জানবেন এবং এই ২ টা বিষয়ে আমরা একটা আইনি লড়াইয়ের মধ্যে আছি এবং আমরা আশাবাদী যে কোর্ট এই আইনি লড়াইয়ের জায়গাটাতে তারা যুক্তিসঙ্গত জায়গা থেকেই
তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। এই জায়গাটাতে একটু একটা বিষয় জানার আগ্রহ আমার আসলে। যে এই যে সংরক্ষিত নারী আসন নিয়ে আসলে এত আলোচনা, এত বিতর্ক দেখা যায় না সাধারণত। কারণ সেটা তো নির্ধারিত থাকে এবং দলগুলো জানে যে আমরা এতজন প্রার্থী দেব এবং তারা মনোনীত হবেন এবং সংসদে যাবেন। কিন্তু এই মনিরা শারমিন ইস্যু নিয়ে দেখা যাচ্ছে যে আপনাদের জাতীয় সংবাদ মাধ্যমে এটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, নানা রকমের বিতর্ক হচ্ছে, সমালোচনা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ লিখছে এবং অতীতেও দেখা গেছে যে যখন শাপলা নাকি শাপলা কলি আপনাদের প্রতীক হবে সেটা নিয়েও অনেক রকম আলোচনা ছিল। আ আ নির্বাচন কমিশন আপনাদেরকে শাপলা কলি দিতে চাচ্ছিল। আপনারা বলছিলেন যে, "না, আপনারা শাপলা না হলে নিবেন না" এবং এক পর্যায়ে গিয়ে আপনারা শাপলা কলিতে রাজি হলেন। তখন কিছু মানুষের এই একটা মন্তব্য ছিল যে, আসলে এই ধরনের আলোচনা বিতর্ক আপনারা আপনাদের রাজনৈতিক দলের প্রচারের কারণে করেন। তো মনিরা শারমিনের ক্ষেত্রেও বিষয়টা কি এরকম যে, আপনারা আসলে জানেন যে শেষ পর্যন্ত যদি মনিরা শারমিন নাও হয় আপনারা আরেকজনকে নিতে পারবেন। কিন্তু এই যে বিতর্কটা হলো, এই যে আলোচনাটা হলো এর মাধ্যমে আপনার দলের প্রচারণা বেশ খানিকটা বাড়ল। বিষয়টা কি এরকম? জাতীয় নাগরিক পার্টিকে নিয়ে জনমানুষের মধ্যে আলোচনা, আগ্রহ একেবারে শুরুর সময় থেকেই আছে। বিশেষত বাংলাদেশে ৫ আগস্ট পরবর্তী যে বাস্তবতা, সেখানে যারা জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃত্বে আছেন, তারা বাংলাদেশের জনগণের একটা দৃষ্টির কেন্দ্রবিন্দুতে তারা আছেন। জাতীয় নাগরিক পার্টি আমরা যখন আমাদের পার্টির কার্যক্রমটা নতুন করে শুরু করি, সে সময়টাতে অনেকে ভেবেছিল যে আমরা আসলে নিবন্ধনের জন্য যতটুকু শর্ত পূরণ করা প্রয়োজন। অর্থাৎ আ আ জেলা কমিটিগুলো দেওয়া, উপজেলা পর্যায়ে কমিটি দেওয়া এবং সেখানে ২০০ জন করে সদস্য এবং তাদের এই তালিকা, তাদের ভোটার আইডি কার্ড সেগুলো জমা করা। এই বড় কর্মযজ্ঞ হয়তো এনসিপি সম্পাদন করতে পারবে না। কিন্তু জাতীয় নাগরিক পার্টির প্রতি মানুষের যে আগ্রহের জায়গাটি আছে, সেই আগ্রহের জায়গা থেকেই আমরা কিন্তু নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য যে শর্তাবলীগুলো আছে, সেগুলো পুঙ্খানুপুঙ্খরূপে আমরা পালন করতে পেরেছি। আমরা তার মধ্য দিয়ে নিবন্ধন আমরা পেয়েছি এবং আমাদের প্রতীকের বিষয়টি যখন আসলো, আমরা শাপলা চেয়েছিলাম এবং কমিশন কোনভাবেই শাপলা তারা দেওয়ার পক্ষপাতী ছিল না। শাপলার সাথে সংগতিপূর্ণ কোন কিছুই তারা প্রদান করবেন না। সে সময়টাতে আমাদের আইনি যে যুক্তিগুলো আছে, সেগুলো আমরা তখন প্রদান করেছিলাম। যে শাপলা যে প্রতীক, এটাকে জাতীয় প্রতীকের সঙ্গে যখন মিলিয়ে ফেলা হয়েছিল, শাপলা তো আ জাস্ট যে ফুল এবং জাতীয় প্রতীকে তো আরো অনেকগুলো বিষয় রয়েছে। এখানে ধানের শীষ রয়েছে, সেখানে তারকা রয়েছে, সেখানে পাটপাতা রয়েছে। এই যে এবং পানির যে ঢেউ রয়েছে, এটা পুরোটা মিলিয়ে এটা একটা জাতীয় প্রতীক আরকি। কিন্তু শুধু শাপলাকেই জাতীয় প্রতীকের অংশ বলার যে জায়গাটি ছিল, সেখানে আমরা আইনি ব্যাখ্যাগুলো সেখানে উপস্থাপন করেছিলাম। শেষ মুহূর্তে গিয়ে আ নির্বাচন কমিশন তারা আমাদেরকে শাপলাকলি প্রতীক দিয়েছে। মোটের উপরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সবসময়ই জনগণের একটা আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে। এই বিষয়ে আমরা আসবো। আমি একটু আমরা YouTube এ একটি জরিপ করেছিলাম। আপনার এই যে ইন্টারভিউ নিবো আমরা সাক্ষাৎকার তার আগে সেখানে প্রশ্ন ছিল যে, "প্রিয় দর্শক, সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে কি উচ্চকক্ষ গঠন করা উচিত?" তো দেখা যাচ্ছে যে ৭৬% দর্শক মনে করেন যে এভাবে গঠন করা উচিত। আপনি বিষয়টি কিভাবে দেখছেন? আমরা দীর্ঘ সময় ধরে এই দাবি জানিয়ে এসেছি যে বাংলাদেশের যে উচ্চকক্ষের বাস্তবতা সেটা হতে হবে যে ভোট আছে সে ভোটের পিয়ার অনুযায়ী। কিন্তু বিএনপি বরাবরই এটা বলে এসেছে যে তারা এটা সংসদের নিম্নকক্ষের যে সিট যেটা আ অলরেডি সংসদ সদস্য নির্বাচিত হয়ে এসেছেন, যে দল যে পরিমাণ সিট পেয়েছে সেই অনুপাতে উচ্চকক্ষের সিটের বন্টনটা করা হবে। তো এখানে একটা টেকনিক্যালিটিস এর বিষয় আছে যে আমরা উচ্চকক্ষেও যখন ধারণাটা এখানে আসে, তার সাথে সংবিধান সংশোধনীর একটা সম্পর্ক রেখেই উচ্চকক্ষের ধারণাটা এখানে এসেছিল। অর্থাৎ বাংলাদেশে আমরা দেখেছি অতীতে যারা সরকার গঠন করেছে, যারাই 2/3 মেজরিটি পেয়েছে, তারা আসলে 2/3 মেজরিটির বলে তাদের মতো করে তারা সংবিধানকে সংশোধন করেছিল। এটা বিএনপির ক্ষেত্রেও সত্য, আওয়ামী লীগের ক্ষেত্রেও তো মানে দিবালোকের মতো এটা স্পষ্ট গত ১৭ টা বছরে। আওয়ামী লীগ 2/3 মেজরিটির বলে তাদের মতো করে কাটছাঁট করে সংবিধানটাকে তাদের মতো করে ফেলেছিল এবং বিএনপিও ২০০১ থেকে ৬ সময়টাতে তাদের 2/3 মেজরিটি থাকার কারণে বিচারপতিদের বয়স ৬৫ থেকে ৬৭ করেছিল যাতে কে এম হাসানকে তাদের দলের মনমতো লোক তারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করতে পারেন। এই বাস্তবতার কারণে যে উচ্চকক্ষের ধারণা এলো যে উচ্চকক্ষ এমন একটা বডি হবে যেখানে ভোটের পিয়ার অনুযায়ী সেখানে দলগুলো তাদের প্রতিনিধি পাঠাবে এবং যখন সংবিধান সংশোধনের বিষয়টা আসবে তখন নিম্নকক্ষে যদি এটা 2/3 মেজরিটিতে পাসও হয়, উচ্চকক্ষে এটা সিম্পল মেজরিটিতে পাস হতে হবে। এখন যদি যারা যে দলটা 2/3 মেজরিটি অলরেডি নিম্নকক্ষে পেয়েছে তারা যদি ওই 2/3 এর অনুপাতে উচ্চকক্ষে যদি আসন পায়, তাহলে তো উচ্চকক্ষেও তাদের 2/3 মেজরিটি থাকবে। এবং যার কারণে যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষের যে একটা ক্ষমতা ছিল, সেটা কিন্তু আসলে এপ্লাই করা সম্ভবপর হবে না। বরং বিএনপি এখন উচ্চকক্ষেও যে নিম্নকক্ষের অনুপাতে তারা চান, এটার মধ্য দিয়ে সেটাকে একটা রিহ্যাবিলিটেশন সেন্টার তারা করতে চান। অর্থাৎ
তাদের মধ্যে আ যে দলের যারা নেতারা আছেন, যারা বঞ্চিত হয়েছেন বা নানা কিছু হয়েছেন, তাদেরকে তারা নিয়ে এসে একটা অকার্যকর উচ্চকক্ষ, যে উচ্চকক্ষের কোনো সংবিধানের ক্ষেত্রে সংশোধনের ক্ষেত্রে কোনো ক্ষমতা থাকবে না। কোনো বিষয়েই তার কোনো সেইং থাকবে না। তারা এটা তো একটা শুধুমাত্র বড় একটা প্রশ্ন যে আসলে রিহ্যাবিলিটেশন সেন্টার এরকম যারা একটা সেটা করতে চান আরকি। এরকম একটা উচ্চকক্ষ কেন করা হবে সেটা একটা বড় প্রশ্ন অবশ্যই। কিন্তু আমি যে জায়গাটাতে একটু জানতে চাচ্ছি যে জাতীয় ঐক্যমত্য কমিশন যেটা অন্তর্বর্তী সরকারের সময় বেশ কয়েক মাস কাজ করেছে, তার মধ্যে অন্যতম একজন সদস্য ছিলেন আপনি। আপনি নিয়মিত সেখানে গিয়েছেন। তো এই যে ঐক্যমত্য কমিশনে আপনাদের এত আলোচনা, সেই আলোচনায় আপনারা এই বিষয়গুলো শেষ পর্যন্ত সুরাহা করতে পারেননি? ঐক্যমত্য কমিশনে আমরা দীর্ঘ সময় ধরে প্রায় ৩০ টির উপরে রাজনৈতিক দল আমরা সেখানে আলাপ আলোচনা করেছি এবং ভোটের উপরে প্রত্যেকটা ইস্যু নিয়ে ঐক্যমত্য কমিশন তারা তাদের প্রস্তাবনাগুলো দিয়েছে। সে প্রস্তাবনাগুলো হাউসে এসেছে। প্রত্যেকটা দল সেখানে আলাপ আলোচনা করেছে। আমি একটা উদাহরণ দিতে চাই যে ঐক্যমত্য কমিশন তারা প্রস্তাবনা দিয়েছিল যে বাংলাদেশে একটা এনসিসি গঠন করা হোক। অর্থাৎ একটা জাতীয় সাংবিধানিক কাউন্সিল যার আসলে অনেকগুলো ফাংশনালিটিস থাকবে। তো বিএনপির তরফ থেকে এনসিসির ব্যাপারে আপত্তি দেয়া হলো। তখন এই এনসিসি থেকে বেরিয়ে এসে এটাকে একটা নিয়োগ বোর্ড আকারে, একটা সার্চ বডি আকারে এটাকে প্রেজেন্ট করা হলো আরকি। এবং এই যে একটা ডেভেলপমেন্ট ঐক্যমত্য কমিশনের, তার মধ্য দিয়ে কিন্তু শেষ পর্যন্ত এই জায়গায় এলো যে নির্বাচন কমিশন বা দুদক বা যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে, সেখানে নিয়োগ করার জন্য একটা সর্বদলীয় একটা সার্চ কমিটি বা একটা বডি থাকবে আরকি। যারা আসলে এই নিয়োগের কাজগুলো সম্পাদন করবে। অর্থাৎ ঐক্যমত্য কমিশনে কিন্তু আমরা একটা দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে গেছি। কিন্তু বাস্তবতাটা হলো যে বিএনপি তারা ঐকমত্য কমিশনে তারা সংস্কারের যে মূল প্রস্তাবনাগুলো আছে, তার বাইরে গিয়ে তারা অবস্থান গ্রহণ করতেন। এবং সর্বশেষ যখন সকলের মধ্যেই আলোচনাটা হলো যে ধরনের প্রস্তাবনাই এখানে দিয়েছে কিনা, আমরা এটাকে গণভোটে দেই এবং গণভোটে যদি জনগণ হায়ের পক্ষে অবস্থান গ্রহণ করে, তাহলে জনগণের যে হায়ের প্রতি সমর্থন সেটাই সবথেকে চূড়ান্ত বিষয় হবে। যেটা বিএনপির বর্তমানে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন সালাউদ্দিন আহমেদ, তার বক্তব্যেও আপনারা জানবেন। যে তিনিও বলেছেন যে গণভোটে যদি জনগণ হায়ের পক্ষে ভোট দেয়, তাহলে সেই বিষয়টাই সবথেকে চূড়ান্ত বিষয় হয়ে দাঁড়াবে। এবং যখন আমরা সবগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি, আলোচনা করার পরে সিদ্ধান্তে এসেছি এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য গণভোটের ফর্মুলা পর্যন্ত এসেছে। সেই গণভোট পাস হয়ে যাওয়ার পরে এখন বিএনপি একেবারে শুরুর দিনে শপথ গ্রহণের দিনই তারা সংবিধান সংস্কার পরিষদের শপথটা তারা গ্রহণ করলেন না। অর্থাৎ বিএনপি চায় তারা তাদের মতো করে রাষ্ট্র ক্ষমতাকে তারা পরিচালনা করবে তার মানে আপনি বলতে এবং চাচ্ছেন যে যে সংস্কার প্রস্তাবনাগুলো নিয়ে আসা নির্বাচনের আগ পর্যন্ত গণভোটে যে ফলাফল হয়েছে, মানে গণভোটে তো মানে গণভোটের যে ৪ টা পয়েন্ট সেখানে তো এই বিষয়টা এসেছে যে এই গণভোটের পর তো আসলে নোট অফ ডিসেন্ট থাকছে না। মানে রাজনৈতিক দলগুলো যে না। নোট অফ ডিসেন্ট দিয়েছে জুলাই জাতীয় সনদে, সেখানে জ জ মানে যাতে না থাকে নোট অফ ডিসেন্ট, সেজন্য এই গণভোট, তাই তো? মোটের উপরে আমরা তো অনেকগুলো প্রস্তাবনা নিয়ে আলোচনা করেছি এবং আপনি খেয়াল করে দেখবেন যে গণভোটের যে ৪ টি প্রশ্ন সেখানে কয়েকটি ধাপ এখানে বর্ণনা করা হয়েছে। সেখানে কয়েকটা বিষয় আছে যেমন তত্ত্বাবধায়ক সরকারের যে নতুন ফর্মুলা বা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যে নিয়োগ এবং উচ্চকক্ষ এটা যে পিআর এর ভিত্তিতে হবে। এই কয়েকটা বিষয়কে একেবারে সুনির্দিষ্ট করা হয়েছে প্রশ্নের মধ্যে। জি। এবং ওখানে ৩০ টি বিষয় এরকম আছে যে বিষয়গুলোতে আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে সবার মধ্যে একটা ঐক্যমত্য আছে আরকি। আবার এমন অনেকগুলো বিষয়ের কথাও সেখানে বলা আছে, যেটা রাজনৈতিক দলগুলো তারা তাদের ইশতেহার অনুযায়ী সেটাকে বাস্তবায়ন করতে পারবে। অর্থাৎ এই যে গণভোটের প্রশ্ন, সেখানে কিন্তু আ ৩ টা আসলে ডিভিশন করা ছিল। কিছু বিষয় ছিল যে বিষয়গুলোতে আ এখানে নোট অফ ডিসেন্ট এর কোনো আলাপ নেই। কিছু বিষয় আছে যে বিষয়গুলোতে আসলে সবার মধ্যে ঐকমত্য হয়েই আছে, সেখানে নোট অফ ডিসেন্ট আগে থেকেই নেই। আর কিছু বিষয় আছে এরকম যে বিষয়গুলোতে দল তাদের মতো করে তাদের ইশতেহার বাস্তবায়ন করতে পারে। কিন্তু মোটা দাগে ওই গণভোটের মধ্যে এই তত্ত্বাবধায়ক সরকারের নতুন ফর্মুলা বা উচ্চকক্ষ পিআর এর ভিত্তিতে নিম্নকক্ষের পিআর না, ভোটের পিআর অনুযায়ী হবে। সেই যে ফর্মুলার কথা ওখানে বলা আছে এবং এই যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে অর্থাৎ দুদক, নির্বাচন কমিশন, পিএসসি সেই প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ করার জন্য আলাদা একটা নিরপেক্ষ এবং একটা সর্বদলীয় একটা বডি থাকবে। সেই বিষয়গুলোতে আসলে বিএনপি তারা নারাজ। তারা আসলে এটা গণভোটে যে জনগণ এটাতে হ্যাঁ এর পক্ষে অবস্থান নিয়েছে, সেই বিষয়টাতে তারা নারাজ এবং তারা কোনোভাবেই এটা চায় না যে কোনোভাবেই তত্ত্বাবধায়ক সরকারের নতুন যে ফর্মুলা, সেই ফর্মুলাটা এখানে অ্যাডপ্টেড করা হোক। তারা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে, কিন্তু ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে আছে সেভাবে। কিন্তু মানে আমি আমরা তো ত্রয়োদশ সংশোধনীর যে লুফোলস আরেকটু গুলো পরিষ্কার হওয়ার জন্য যদি আমি যাই যে গণভোটে যে প্রশ্নগুলো ছিল তাতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ, উচ্চকক্ষের গঠন পদ্ধতি ও ক্ষমতা, সংবিধান সংশোধন পদ্ধতি। তো এই যে মৌলিক সংস্কার যেই বিষয়গুলো গণভোটের প্রশ্নে এসেছে, সেইখানে বিএনপির যে নোট অফ ডিসেন্ট আছে, সেই নোট অফ ডিসেন্টের গুরুত্ব থাকছে কিনা গণভোটের ফলাফলের কারণে?
গণভোট এখানে জনগণের এর মধ্য দিয়ে একটা সার্বভৌমত্ব প্রকাশিত হয়। এটা শুধুমাত্র আর মেয়র কোন রাজনৈতিক দলের অবস্থানের বিষয় হিসেবে থাকে না। এটা জন অবস্থান। যেহেতু ৭০% ভোটে জনগণ এই প্রস্তাবনাগুলোকে তারা হ্যাঁ বলেছে। তারা সকলেই প্রস্তাবনাগুলোর পক্ষে অবস্থান নিয়েছে। সেই জনগণের প্রস্তাবনার পরে তার বাইরে গিয়ে অবস্থান গ্রহণ করার কোন সুযোগ নেই। কিন্তু তারপরেও বিএনপি এই যে আপনি তারা যে বললেন যে গণভোটের সুযোগ পক্ষে নেই, হ্যাঁ এটা কি ঘোষণা নির্বাচনের করেছে। আগে পরিষ্কার হয়েছিল? মানে আপনাদের ঐক্যমত্য কমিশনের আলোচনায় কি এটা পরিষ্কার ছিল যে আসলে এই গণভোটের কারণই হচ্ছে এটা, যাতে এইসব বিষয়ে নোট অফ ডিসেন্ট এর কোনো কার্যকারিতা না থাকে? ঐক্যমত্য কমিশনে আমাদের অন্য যে দলগুলো আমরা আছি শুধু তাদের আলাপ না। আপনি ঐক্যমত্য কমিশনে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি সেখানে প্রতিনিধিত্ব করতেন। আপনি তার সংবাদ সম্মেলন দেখতে পারেন। সেই সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে বলছেন যে বিষয়গুলো গণভোটে যাবে। গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে সেই বিষয়গুলোতে আর কোন দলের কোন কিছু করার থাকবে না এবং সেই বিষয়গুলোকে আসলে বাস্তবায়ন করতে হবে। এবং সেই যে গণভোটের যে ফলাফল সেটা যে কতটা ক্ষমতা সম্পন্ন এবং সেখানে যে আর কারো কোনো আলাপ থাকতে পারে না। সেই বিষয়টাতে সালাউদ্দিন আহমেদের সেই সময়ের যে সংবাদ সম্মেলন আছে, সেই জিনিসগুলো থেকেই আপনারা সেই বক্তব্যগুলো পরিষ্কারভাবে জানতে পারেন। অর্থাৎ আমরা ঐক্যমত্য কমিশনে সকলে মিলে আলাপ আলোচনা করেছি। কিন্তু কোনো একটা দলের বাধার কারণে তো কোনো একটা ভালো সংস্কার আটকে থাকতে পারে না। যেহেতু এই বিষয়গুলো ছিল, যেহেতু সবগুলো বিষয়ে সবগুলো দল আসলে একমত হতে পারে নাই, সে কারণেই তো সরকার এই গণভোটের আয়োজন করেছে এবং প্রশ্নগুলো জনগণের কাছে দিয়েছে। যদি বিএনপির মনে হতো যে এই প্রশ্নগুলোতে তারা এগ্রি করে না, তাহলে তারা গণভোটের বিষয়ে তারা নায়ের পক্ষে অবস্থান গ্রহণ করতে পারত। কিন্তু বিএনপি সে সময়টাতে জানতো যে এবারের যে জাতীয় নির্বাচন, সে জাতীয় নির্বাচনের সাথে গণভোট এই ২ টা বিষয়ের আসলে একটা অঙ্গাঙ্গ একটা সম্পর্কের জায়গা ছিল। অর্থাৎ মানুষেরা কাকে ক্ষমতায় নিয়ে আসবে সেটা যেমন তারা ঠিক করতে চেয়েছে, তেমনি ভাবে যাদেরকে ক্ষমতায় নিয়ে আসবে তারা আসলে দেশটা কেমন করে পরিচালনা করবে গণভোটের মধ্য দিয়ে এই প্রশ্নটারও মানুষ সুরাহা করতে চেয়েছে। এ কারণে তখন যদি কেউ গণভোটের বিপক্ষে অবস্থান গ্রহণ করত, জনগণ হয়তো তাদের বিপক্ষে অবস্থান গ্রহণ করতে পারত। সে কারণে তারা কিন্তু তখন জেনে বুঝে গণভোটে হ্যাঁ এর পক্ষে বলেছে এবং যখন তারা আসলে টু-থার্ড মেজরিটি পেয়েছে তার কারণে তারা এখন সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ থেকে তারা বিরত থেকেছে। তারা ভাবছে যেহেতু তাদের হাতে এখন টু-থার্ড মেজরিটি রয়েছে, সংবিধানে তারা ইচ্ছে মতো তারা কাটাছেঁড়া করতে পারবে এবং সেক্ষেত্রে বিরোধী দল আমরা হয়তো আমাদের কথাগুলো বলব। কিন্তু যেহেতু আমরা সংখ্যায় সেখানে কম এবং তাদের টু-থার্ড এর উপরে মেজরিটি রয়েছে, তারা তাদের মতো করে যেহেতু সংবিধানকে এখন বিন্যাস করতে পারবে, কাটাছেঁড়া করতে পারবে, তাদের মতো করে এজেন্ডা সেখানে পুশ করতে পারবে। সে কারণে তারা এখন এই টু-থার্ড মেজরিটির কারণে তারা এই সংবিধান সংস্কারের যে বিষয়টা গণভোটের মধ্য দিয়ে এসেছে, সেটাকে তারা আর স্বীকার করতে চায় না। এটা তো একটা বাস্তবতা যে বিএনপি আসলে ২/৩ বেশি আসন পেয়েছে এবং তারা সংসদে সেই মেজরিটি নিয়েই আছে এবং তারা এখন বলছে যে তারা আসলে নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদ বাস্তবায়নের যে উদ্যোগ তারা সেটা নিবে। তো সেক্ষেত্রে এই যে ৭১ মানে ৭০% ভোটার যারা হ্যাঁ এর পক্ষে ভোট দিয়েছেন, আপনারা বিরোধী দলে যারা আছেন, যারা এটাকে গুরুত্বপূর্ণ মনে করছেন, আপনাদের আর কি করার আছে? এটা আসলে সরকারের করার জায়গা এবং সেখানে বিষয়টা সরকারের সদিচ্ছার উপরে নির্ভর করে। কারণটা হলো এখানে আপনারা যদি তারা যে আইনি টেকনিক্যালিটিস গুলো দেখায়, এটার আইনি ভিত্তিটা কোথায় থেকে এলো সে বিষয়গুলো তারা যখন দেখায় এবং তারা এটার সাংবিধানিকতা যখন খুঁজতে যায়, তখন তারা আসলে ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের যে প্রেক্ষাপট সেটা তারা বেমালুম ভুলে যায়। কারণ ৫ আগস্টের পরে বাংলাদেশে যে সরকার গঠনের যে প্রক্রিয়া অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়া, অ্যাটর্নি জেনারেল নিয়োগ হওয়া, এই প্রত্যেকটা বিষয় কিন্তু পরিপূর্ণভাবে সাংবিধানিক পদ্ধতিতে এটা হয়নি। কারণ সে সময়টাতে সংবিধানের কিছু অংশ সেগুলোকে রিফেল করছিল। কিছু অংশ অটোমেটিক্যালি সে বিষয়গুলো আসলে কার্যকারিতা হারিয়ে ফেলেছিল। এবং এই কারণে এই সময়টার পরে বাংলাদেশে আমরা যে সংস্কারের যে প্রস্তাবনাগুলো নিয়ে এসেছি, সে সময়টাতে ঐক্যমত্য কমিশনেই আলোচনাগুলো হয়েছিল যে আমরা যে বড়, বড় প্রস্তাবনাগুলোর কথা বলছি অর্থাৎ প্রধানমন্ত্রীর মেয়াদকাল এটাকে ১০ বছরে এটা সীমাবদ্ধ করে ফেলা। তারপর ৭০ অনুচ্ছেদের ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন নিয়ে আসা অর্থাৎ অর্থ বিল এবং আ আ যে আস্থা ভোট সেটা ব্যতি রেখে আ সংসদ সদস্যরা যারা আছে তারা তাদের মতো করে স্বাধীনভাবে তারা ভোট প্রদান করতে পারবে। উচ্চ কক্ষের গঠন বা আমাদের যে হায়ার জুডিশিয়ারি আছে, হাইকোর্ট তার বেঞ্চগুলোকে বিভাগীয় শহর পর্যন্ত নিয়ে যাওয়া এবং এই যে তত্ত্বাবধায়ক সরকারের নতুন ফর্মুলা এবং আরো এমন অনেকগুলো বিষয় আমরা সংবিধানের সাথে সম্পর্কিত যেগুলো আমরা সংস্কার করতে চেয়েছি, সেটা আসলে বিদ্যমান সংবিধানের মৌলিক যে কাঠামো সেটার সাথে সঙ্গতিপূর্ণ হবে না এবং সেটা কোর্টে চ্যালেঞ্জ হতে পারে। সেই বিষয়টা যখন ঐকমত্য কমিশনে আলোচনা হলো তখন সবাই মিলে আমরা এটা ঠিক করলাম যে আমরা যদি সংস্কারগুলোকে টেকসই করতে চাই তাহলে আমাদের এমন একটা ফোরাম প্রয়োজন যার একটা গাঠনিক ক্ষমতা থাকবে।
এই কারণে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা গণপরিষদের কথা বলতাম। যে একটা গণপরিষদ হবে, যে গণপরিষদে নতুন করে একটা সংবিধান তৈরি করা হবে, নতুন করে একটা সংবিধান সেখানে লেখা হবে। কিন্তু যেহেতু গণপরিষদের ব্যাপারে আ বিএনপি তাদের পক্ষ থেকে আপত্তি ছিল, সেক্ষেত্রে একটা মাঝামাঝি জায়গায় আমরা এসেছি। যে বিএনপি বলতো যে এগুলোকে সংসদের মধ্য দিয়ে করবে। আমরা বলতাম গণপরিষদের মধ্য দিয়ে করবে এবং সকলে মিলে তখন ঐক্যমত্য হওয়া গেল যে এটা সংবিধান সংস্কার পরিষদের মধ্য দিয়ে করবে। কারণ সংবিধান সংস্কার পরিষদ যেসব সংসদ সদস্য নির্বাচিত হবেন তারাই সেটা গঠন করবেন এবং সেই সংবিধান সংস্কার পরিষদে একটা গাঠনিক ক্ষমতা থাকবে এবং এই গাঠনিক ক্ষমতা যদি কোনো ফর্মের থাকে সেটাই কেবল টেকসই ভাবে সংস্কারগুলোকে বাস্তবায়ন করতে পারবে। একটা নতুন ভিত্তিমূল এখানে তৈরি হবে এবং তার মধ্য দিয়ে যে সংস্কারের আইডিয়া গুলো আছে সেটাকে আমরা টেকসই ভাবে বাস্তবায়ন করতে পারবো। কিন্তু বাস্তবতা হলো যে ঐকমত্য কমিশনে এই যে আইনি ভিত্তি দেওয়া জুলাই সনদকে সে বিষয়গুলোর যে ধাপগুলো বর্ণনা করা হয়েছিল সেখানে কিন্তু এই সংবিধান সংস্কার পরিষদের আলোচনা আমরা সকলে মিলে করেছি। সেখানে গণভোটের আলোচনা আমরা সকলে মিলে করেছি। কিন্তু আজকের দিনে এসে সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন যে কোনোভাবেই সংবিধান নাকি সংস্কার করা যায় না। সংবিধান সেটা বিলুপ্ত হতে পারে, সেটাকে কাটাছেঁড়া করা যেতে পারে, সেটা সংশোধনী হতে পারে, সেটাকে নাকি সংস্কার করা যায় না এই ধরনের আলাপটা তিনি দিয়েছেন। এবার দর্শকদের একটি প্রশ্ন নেই। আমার প্রশ্ন হচ্ছে গণঅভ্যুত্থানের পরপর আক্তার ভাইদের কেন রাজনৈতিক দল করে সংসদে যেতে হয়েছে? তারা কি অন্য কোনোভাবে বাংলাদেশের পাশে থাকতে পারতো না? আসলে আসিফ মাহমুদ ভাই তিনি যে প্রশ্নটি করেছেন তার অন্তর্নিহিত জায়গাটাকে যদি আমরা দেখি যে বাংলাদেশের মানুষেরা তারা আসলে রাজনীতি বা রাজনৈতিক যে দলগুলো আছে তাদের মধ্যে এক ধরনের বীতশ্রদ্ধ ভাব আছে যে রাজনীতি সেটা যেন বা ভালো বিষয় নয়। এর মধ্য দিয়ে কেন আমাদেরকে জড়াতে হবে? এই ধরনের একটা পরিবেশ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাদের অতীতের যে কর্মকাণ্ড তার কারণেই এইরকম একটা ধারণা অনেকের মধ্যে তৈরি হয়েছে। এই জায়গা থেকেও কিন্তু এই ধরনের একটা প্রশ্ন এখানে আসে। কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখা প্রয়োজন যে আপনি রাষ্ট্র কাঠামোর আপনি যা কিছুই দেখেন, জনজীবনের আমরা যা কিছুই আমরা দেখি না কেন, প্রত্যেকটা বিষয় কিন্তু রাজনীতির মধ্য দিয়েই সেটা নির্ধারিত হয়। রাজনীতি থেকে কিন্তু বাংলাদেশের কোনো কিছুই বিচ্ছিন্ন না। এই যে আজকে কৃষকেরা, তারা যে তাদের ফসলের ন্যায্য মূল্য পায় না, এটার সাথেও রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশের শিক্ষার্থীরা তারা কি শিখবে, কি না শিখবে, কিভাবে কর্মসংস্থান হবে, দেশ কিভাবে পরিচালিত হবে, আইন শৃঙ্খলা, বিচার বিভাগ কিভাবে চলবে, এই প্রত্যেকটা বিষয়ে কিন্তু রাজনীতির মধ্য দিয়েই একটা সমাধানে আমাদেরকে পৌঁছাতে হয়। আমরা যারা জাতীয় নাগরিক পার্টিতে আছি, আমরা অনেক আগে থেকেই আমাদের অনেকেই যারা আ রাজনৈতিক অ্যাক্টিভিস্টদের সঙ্গে আমরা জড়িত আছি। যারা শীর্ষ নেতৃত্বে আছেন তাদের অনেকেই আমরা একসাথে ক্যাম্পাস জীবনে গণতান্ত্রিক ছাত্র শক্তি করেছি। তার আগে ডাকসু কেন্দ্রিক আমাদের কিছু অ্যাক্টিভিজম ছিল এবং সর্বক্ষণেই আমরা এটা দেখেছি যে বাংলাদেশের যে জনজীবনের যে পরিস্থিতি এটার সাথে রাজনীতির একটা ওতপ্রোত সম্পর্ক আছে। আমরা যখন রাজনীতিতে নিজেদেরকে সম্পৃক্ত করার চিন্তা করেছি আমাদের বিশ্ববিদ্যালয় জীবনে, তারপরে আমরা ৫ আগস্টের পরে বাংলাদেশে একটা রাজনৈতিক ভেকুম এখানে তৈরি হয়েছে। আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো আছে তারা গতানুগতিক প্রক্রিয়ার মধ্য দিয়েই তাদের রাজনীতিটা তারা ফাংশন করছেন। সে জায়গাটাতে বাংলাদেশে যে রাজনৈতিক শূন্যতার জায়গা তৈরি হলো এবং এই শূন্যতায় বাংলাদেশের জনগণ তারা বাংলাদেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে, বাংলাদেশের সুন্দর রাষ্ট্রীয় পলিসি গুলো প্রদান করতে পারে। বাংলাদেশে সকলকে সাথে নিয়ে একটা হারমোনিয়াস একটা পরিবেশের মধ্য দিয়ে আমরা রাজনীতিটাকে পরিচালনা করতে পারি। এমন একটা শক্তির এমন একটা আকাঙ্খা মানুষের মধ্যে ছিল। সেই আকাঙ্খার জায়গা থেকেই আমরা তরুণেরা একত্রিত হয়েছি। মানুষেরা আমাদের সঙ্গে একত্রিত হয়েছেন এবং আমরা মনে করি যে বাংলাদেশে যারা রাজনীতির সঙ্গে যুক্ত আমরা আছি, যারা রাজনীতির সঙ্গে আমরা যুক্ত নাই, আমাদের সকলেরই কর্তব্য হচ্ছে দেশের জন্য সেবা করা এবং দেশের জন্য আমাদের কাজ করে যাওয়া। অর্থাৎ এখানে রাজনীতিবিদরা যারা আছেন তাদের উপরে দায়িত্বটা আরো বেশি। যেহেতু রাজনীতিবিদরা এই পলিসি গুলোর কেন্দ্রে থাকেন, এই যে সংসদ বা সংসদের বাইরে সরকারের যে বিভিন্ন বিভাগগুলো আছে, সেগুলো তো প্রথমত রাজনীতিবিদরা যারা আছেন তারাই তো মন্ত্রী হন। তারাই তো আসলে এই মন্ত্রণালয়গুলোর পলিসি গুলো তারা ঠিক করেন। সেই জায়গাগুলোতে কিভাবে আমরা জনগণের যে বক্তব্য সেটাকে রাজনৈতিকভাবে উপস্থাপন করতে পারি, সেটাই আমাদের লক্ষ্যের জায়গা। আমরা মনে করি যে রাজনীতি শুধু ব্যক্তির স্বার্থে নয়, রাজনীতি অবশ্যই জনগণের যে বক্তব্য সেটা সঠিকভাবে জনগণের হয়ে উপস্থাপন করতে পারা এবং বাস্তবায়ন করতে নিয়ে আসতে পারাটাই রাজনীতির মূল লক্ষ্য এবং সেই লক্ষ্যের জন্যই আমরা আসলে এনসিপি গঠন করেছি এবং আমাদের লক্ষ্যের দিকে আমরা অগ্রসর হচ্ছি। এই প্রসঙ্গে আমি একটি প্রশ্ন করতে চাচ্ছি যে আপনাদের নেতা জনাব নাহিদ ইসলাম তিনি সম্প্রতি মন্তব্য করেছেন যে ছাত্র দল হোক, ছাত্র শিবির হোক, ছাত্র অধিকার পরিষদ এমনকি ছাত্র লীগ হোক, কারো সাবেক পরিচয় মুখ্য নয়। তবে গণহত্যায় অংশগ্রহণকারী, গণহত্যাকে সমর্থনকারী, চাঁদাবাজ, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত, সন্ত্রাসী এ ধরনের ব্যক্তি কখনোই এনসিপিতে আসতে বা থাকতে পারবে না। তো ছাত্রলীগকে আপনারা দলে ফেরানোর আগ্রহ কেন দেখাচ্ছেন? বিশেষ করে তারা যখন বর্তমানে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ।
ছাত্রলীগ এবং আওয়ামী লীগের ব্যাপারে আমাদের দলীয় যে অবস্থান, সে অবস্থান থেকে আমরা কখনোই সরে আসবো না। কারণ এই দলগতভাবে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ তারা বাংলাদেশে একটা ত্রাসের পরিবেশ তৈরি করেছিল, মানবতা বিরোধী অপরাধ করেছে, গুম করেছে, খুন করেছে, বাংলাদেশে ফ্যাসিবাদ তারা তৈরি করেছে, বাংলাদেশের যারা শিক্ষার্থীরা আছে তাদের উপরে তারা জুলুম করেছে, নিপীড়ন করেছে এবং নানাভাবে বাংলাদেশের অর্থগুলো তারা লুপাট করেছে এবং কোনোভাবেই এরকম একটা গণহত্যাকারী এবং যারা ২৪-এর অভ্যুত্থানের সময়টাতে বাংলাদেশের মানুষকে পুড়িয়ে মেরেছে, গুলি করে মেরেছে, পিটিয়ে মেরেছে এবং হাজার মানুষকে তারা খুন করেছে। সেই দল এবং তাদের যারা দোসর আছে তারা বাংলাদেশে তাদের নামের বাংলাদেশে রাজনীতি করবে। এটা বাংলাদেশের জনগণ এটাকে কখনো গ্রহণ করবে না। এখন প্রশ্ন হলো যে যারা এই অভ্যুত্থানের সময়ের আগে যারা হয়তো ছাত্রলীগে ছিলেন কিন্তু তাদের ব্যক্তিগতভাবে তারা কোনো অপরাধের সঙ্গে যুক্ত নন এবং এই ছাত্রলীগের অনেকেই আছেন যারা ওই জুলাইয়ের প্রেক্ষাপটে অর্থাৎ ১৭ জুলাই বা ১৬ জুলাই এই সময়গুলোতে যারা পদত্যাগ করেছেন ছাত্রলীগ থেকে এমন অনেকেই আছেন। যারা ছাত্রলীগ থেকে তখন পদত্যাগ করেছেন এবং অভ্যুত্থানের পক্ষে অবস্থান নিয়েছেন। যারা অভ্যুত্থানের পক্ষে অবস্থান নিয়েছেন তাদের ব্যাপারেই কিন্তু বলেছেন নাহিদ ইসলাম যে এটা সাবেক পরিচয়টা এখানে ম্যাটার করে না। কারণ আমরা আমাদের সমন্বয়কদের মধ্যেই অনেককে দেখেছি যারা হয়তো আগে ছাত্রলীগের যে রাজনীতি তার সাথে যুক্ত ছিলেন কিন্তু যখন আন্দোলনের প্রেক্ষাপট সেই আন্দোলনের প্রেক্ষাপটে তারা জনগণের পক্ষে তাদের অবস্থানটাকে তারা ব্যক্ত করেছেন। এটা সামগ্রিকভাবে যারা নিরপরাধ আছেন এবং যারা অভ্যুত্থানের পক্ষে অবস্থান নিয়েছিলেন তাদের ক্ষেত্রে সাবেক পরিচয়টা ম্যাটার করবে না। কিন্তু আপনাদের এই বক্তব্যের পরে তো এই বিষয়টাও তো সামনে আসছে যে কারণ আ আপনি যা বললেন এবং যে আলোচনাটা আছে যে ছাত্রলীগ বা আওয়ামী লীগের সবাই তো এরকম মানে যেসব অভিযোগ তার সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। এবং যেহেতু তারা অনেকেই আছেন যারা এর মধ্যে ছিলেন না, ফলে সামগ্রিকভাবে ছাত্রলীগ বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে যারা এইসব উদ্যোগে মানে সম্পৃক্ত ছিলেন না বা কোনো রকমের অভিযোগ যাদের বিরুদ্ধে নেয় তাদেরকেও তো নিষিদ্ধ করে দেওয়া হলো। তাদের রাজনৈতিক অধিকার রক্ষার যদি বিষয়টা আসে, তাদের রাজনীতি করার সুযোগের বিষয়টি যদি আসে, সেক্ষেত্রে কখনো যদি এরকম পরিস্থিতি হয় যে মানে আওয়ামী লীগ বা ছাত্রলীগে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে বাদ দিয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ নেই কিন্তু তারা ছাত্রলীগ বা আওয়ামী লীগ করতেন, তারা যদি রাজনীতিতে আসতে চান এবং নতুনভাবে যদি আওয়ামী লীগ সেভাবে ফিরে আসে, সেটা কি আপনারা গ্রহণ করবেন? আওয়ামী লীগ আসলে একটা অর্গানাইজড ক্রিমিনাল গ্যাং। এই বাংলাদেশে যখন ২৪ সালে এতগুলো মানুষকে হত্যা করা হলো, ওই সংসদে তো আওয়ামী লীগের অনেক এমপিরা ছিলেন। আপনি কোন এমপিকে দেখবেন যে তিনি ছাত্রদের পক্ষে অবস্থান নিয়ে সে সংসদ থেকে তারা পদত্যাগ করেছেন। বা আপনি খুবই দূরবর্তী পর্যায়ে আপনি দেখবেন যে তারা আসলে আ আ আওয়ামী লীগের যে গণহত্যা সেটার বিপক্ষে তাদের অবস্থান ছিল। মোটা দাগে কিন্তু যারা আওয়ামী লীগের নেতা-গোছের যারা আছে তারা সকলেই কিন্তু একযোগে এই গণহত্যাটাতে তারা সম্মতি উৎপাদন করেছে অনেকেই এবং অনেকে সরাসরি এই গণহত্যাটাতে তারা অংশগ্রহণ করেছে। এবং এই যে ৫ আগস্টের পরবর্তী সময়টাতে তারা যে গণহত্যা করলো, তারা যে এতগুলো মানুষকে পিটিয়ে মারলো, পুড়িয়ে মারলো, গুম করলো, এটার জন্য আওয়ামী লীগের মধ্যে আপনি এখনো পর্যন্ত কোনো অনুশোচনা দেখবেন না। রাজনীতি করার অধিকার তার থাকে যারা গণতান্ত্রিক পদ্ধতিতে নিজের সংগঠন এবং দেশকে তারা পরিচালনা করতে চায়। কিন্তু আওয়ামী লীগের ব্যাপারটা হলো তারা বাংলাদেশে ২ বার তারা ফ্যাসিবাদ কায়েম করেছে। তারা একবার বাকশাল কায়েম করেছে, আরেকবার যখন ২০০৯ তারা ক্ষমতায় আসতে পেরেছে তখন বাংলাদেশে তারা ফ্যাসিবাদ কায়েম করেছে। সেই কিন্তু জায়গা এটাও তো থেকেই একটা আওয়ামী বাস্তবতা। লীগের অনেক বাংলাদেশে সমর্থক যে হয়তো আছেন। বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম, সেখানে তো আওয়ামী লীগের অবদান অনেক। আ আ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তো বাংলাদেশের যে স্বাধীনতা সংগ্রাম তাতে নেতৃত্ব দিয়েছেন। তো ফলে আমরা যদি শুধু একটা দিকে বলি, এই দিকটাও তো আসলে তখন মানে আলোচনা থেকে বাইরে চলে যাচ্ছে না? আওয়ামী লীগ ৭১ পরবর্তী যত অপরাধ করেছে সবগুলোতে আপনি এখন যে বক্তব্য দিলেন এমন করেই মুক্তিযুদ্ধকে তারা ঢাল হিসেবে ব্যবহার করেছে। যখন শেখ মুজিবুর রহমান তিনি দেশ পরিচালনা করছিলেন তখনকার তো প্রেক্ষাপটগুলো আছেই। পরবর্তীতে আমরা দেখলাম আওয়ামী লীগ যখন ২০০৯ এর পর থেকে তারা এই যে গুম করছিল, খুন করছিল, তারা যে একতরফা ভোট করলো, রাতের ভোট করলো, তারা যে কোন প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তারা যে জয়ী হয়ে যাইতেছে, এই প্রত্যেকটা বিষয়ে তারা কিন্তু এই একটা যুক্তিই দিত যে আওয়ামী লীগ তারা মুক্তিযুদ্ধে ছিল, অতএব তারাই দেশ পরিচালনা করবে। তাদেরকে কোনোভাবেই জবাবদিহিতার আওতায় নিয়ে আসা যাবে না, গণতন্ত্রের কথা তাদেরকে বলা যাবে না। তারা শুধু মুক্তিযুদ্ধ করেছে এই একটা বিষয় তাদের অপরাধগুলোর ক্ষেত্রে তারা ঢাল হিসেবে ব্যবহার করত এবং এর মধ্য দিয়ে তারা আসলে যারা মুক্তিযোদ্ধা আছেন এবং মুক্তিযুদ্ধের সময়কালের যে সব মানুষেরা বাংলাদেশের পক্ষে অবস্থান গ্রহণ করেছেন এবং বাংলাদেশের নাগরিক যারা আছেন তাদেরকে তারা আসলে অপমান করেন। এই মুক্তিযুদ্ধে যাদের যা অবদান আছে সেটাকে আমরা অবশ্যই সম্মান করি। কিন্তু আওয়ামী লীগ তাদের অনেকেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন জন্য তারা এতগুলো মানুষকে খুন করবেন, গুম করবেন, বাকশাল করবেন, ফ্যাসিবাদ কায়েম করবেন। তারপরে আমরা আবার মুক্তিযুদ্ধ যেহেতু করেছেন সে কারণে তাদেরকে আমরা আবার সুযোগ দেব সেটা তো হতে পারে না।
দর্শকদের আরেকটি প্রশ্ন আমি নেই। শহীদ শরীফ ওসমান হাদি হত্যা তো অনেকদিন হয়ে গেল, বাট বিচারের দাবি নিয়ে আপনি কবে সংসদে আর কি মানে কথা বলবেন? জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত আহ্বায়ক এবং সংসদ সদস্য নাহিদ ইসলাম তিনি তার বক্তব্যে শরীফ ওসমান হাদি যিনি শহীদ হয়েছেন তার যে তাকে স্মরণ করেছেন এবং যে বিচার কার্যক্রম সেটার জন্য আমরা দাবি জানিয়ে এসেছি। আপনারা জানেন যে শরীফ ওসমান হাদি ভাই তিনি শহীদ হওয়ার পরে বাংলাদেশে যে আন্দোলন সংগ্রামগুলো অনুষ্ঠিত হয়েছে সেখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা অংশগ্রহণ করেছি এবং আমরা মনে করি যে শরীফ ওসমান হাদি ভাই যেমনটা বলেছিলেন যে অন্তত বিচারটা কইরেন, তিনি যদি খুনও হয়ে যান যেন বিচারটা হয়। অর্থাৎ বিচারের মধ্য দিয়ে তো আসলে একটা ডিটারেন্স তৈরি হয়। যারা অপরাধী আছে তারা পরবর্তীতে অপরাধ করার ক্ষেত্রে একটা ডিটারেন্স এর মধ্যে তারা পড়েন, একটা বাধার মধ্যে পড়েন। অনেকের জন্য এই বিচার সেটা অনেক অপরাধ সম্ভাব্য অপরাধ থেকে অনেক অপরাধীকে এটাকে দূরে রাখে। এই কারণে আমরা এটা মনে করি যে শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার শুধু এটা তার পরিবারের ন্যায় বিচার প্রাপ্তির বিষয় না। এটা বাংলাদেশের যে রাজনীতি, বাংলাদেশের যে আর্থসামাজিক পরিবেশ তার সাথে একটু ওতপ্রোতভাবে জড়িত বিষয় এবং যারা খুনিরা আছেন তাদেরকে এখন ভারতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। সেখানে একটা ট্রায়াল প্রসেস চলছে। আমরা সরকারের কাছে এটা আবেদন জানিয়েছি এবং এখনো আমরা আবেদন জানাচ্ছি যে অতি দ্রুত যারা খুনিরা আছেন তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে আসা হোক এবং বাংলাদেশের যে আইন আছে সেই আইন অনুযায়ী খুনিদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হোক। জনাব আক্তার হোসেন ডয়চে ভেলেকে এই সাক্ষাৎকার দেয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আগামী সপ্তাহে আমরা আবারও হাজির হব নতুন কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আর ডয়চে ভেলে বাংলা রয়েছে টিকটকেও, আমাদের সেখানেও অনুসরণ করতে ভুলবেন না কিন্তু।